আচ্ছা, আজকে আমরা সম্ভাব্যতার নিয়ে যে আলোচনা করছিলাম আগের দিন থেকেই, তো আজকে আমরা সম্ভাব্যতার গুণের সূত্র এবং তার সঙ্গে সঙ্গে যেখানে আছে যে সরল ঘটনা না ঘটার সম্ভাব্যতা, মানে সম্ভাব্যতার যেটা ওই সূত্রটা যেখানে বলা হচ্ছে যে পি ইজ ইকাল টু ইউ বাই টি, মানে যেটা না ঘটা। এতদিন মেয়েদের আমি শিখালাম কি, যে ঘটনাটা ঘটার সম্ভাব্যতা, মানে একটা লুডোর গুটিকে একবার চাললে তাতে 5 ওঠার সম্ভাব্যতা, এভাবে শেখালাম। এখন এভাবে শেখাবো যে সেই ঘটনাটা না ওঠার সম্ভাব্যতা। তো সেই না ওঠার সম্ভাব্যতাটা শেখাবো, আর গুণের সূত্রটাও শিখিয়ে গুণের সূত্র দিয়েও আমরা সম্ভাব্যতা শিখবো। আচ্ছা, তাহলে খাতা পেন আছে সকলের কাছে? তাহলে সকলে লিখে নি, সকলে এভাবে লিখে নি যে আগের দিন যে আমরা শিখলাম যে পি ইজ ইকাল টু এফ বাই টি, তাই তো? এফ মানে হচ্ছে ফেভারেবল ঘটনা। আজকে আমরা শিখবো সম্ভাব্যতার এই সূত্রটা, যে পি ইজ ইকাল টু ইউ বাই টি। ইউ মানে হচ্ছে আনফেভারেবল ঘটনা, মানে না ওঠার সম্ভাব্যতা কত, এভাবে আমরা দেখব। ঠিক আছে? তো এইভাবে আমরা সম্ভাব্যতার সূত্রটাকে এইভাবে আমরা দেখব। P is equal to U by T. এইভাবে P is equal to U by T. ঠিক আছে? হ্যাঁ মানে probability, probability is equal to কি না, unfavorable outcome বাই হচ্ছে টোটাল আউটকাম, মানে আনফেভারেবল ঘটনা বাই টোটাল ঘটনা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এভাবে আমি বলছি, লিখে নে তোরা। যদি এরকম প্রশ্ন হয় যে একটি মুদ্রার হেড না পড়ার সম্ভাব্যতা কত, একটি মুদ্রার হেড না পড়ার সম্ভাব্যতা কত? মানে এখানে প্রতিকূল ফলটা বার করতে বলছে, অনুকূল ফলটা আগের দিন বার করা হয়েছিল, আর এখন বলছি কি না প্রতিকূল ফলটা বার করতে। তাহলে প্রতিকূল ঘটনা কিভাবে বার করব? তো আমরা কি লিখব? আমরা লিখব যে এখানে আমরা লিখব যে হেড পড়ার প্রতিকূল ক্ষেত্র, প্রথমে ওপরে লিখব হেড পড়ার প্রতিকূল ক্ষেত্র ইজ ইকাল টু 1। হেড পড়ার প্রতিকূল ক্ষেত্র ইজ ইকাল টু 1। কেন? তার কারণ হচ্ছে যে হেড না পড়লে, মানে হেড পড়ার প্রতিকূল ক্ষেত্র মানে কি, মানে হেড না পড়লে তাহলে কি পড়বে? তাহলে যেটা পড়বে, হেড না পড়লে তাহলে টেল পড়বে, কারণ একটা মুদ্রার তো মাত্র দুটো দিক, একটা দিকে আছে হেড, একটা দিকে আছে টেল। তাহলে হেড পড়ার প্রতিকূল ক্ষেত্র সেটাও 1, কারণ টেলও আছে একটাই দিকে। তাহলে প্রতিকূল ঘটনা ইজ ইকাল টু 1 হয়ে গেল। এবার মোট ঘটনা ইজ ইকাল টু 2। মোট ঘটনা ইজ ইকাল টু 2, ব্র্যাকেটে লিখে নেব হেড যোগ টেল, হেড যোগ টেল ইজ ইকাল টু 2, ব্র্যাকেট লিখে নেব হেড যোগ টেল ইজ ইকাল টু 2। আচ্ছা, এবারে কি লিখবো না, পি ইজ ইকাল টু ইউ বাই টি অনুসারে, পি ইজ ইকাল টু ইউ বাই টি অনুসারে 1/2, 1/2। তাহলে এবার অ্যান্সার কি লিখবো? হয়ে গেল। এবারে অ্যান্সার লিখবো কি, একটি মুদ্রার হেড না পড়ার সম্ভাব্যতা 1/2। একটি মুদ্রার হেড না পড়ার সম্ভাব্যতা 1/2। আচ্ছা, পরের প্রশ্ন,
এবার লুডোর গুটিতে চলে যাচ্ছি, মুদ্রা, তারপরে লুডোর গুটি, তারপর তাসে চলে যাব। তো লুডোর গুটিতে প্রশ্নটা এরকম যে একটি লুডোর গুটিকে একবার দান দিলে, একটি লুডোর গুটিকে একবার দান দিলে তার 4-এর থেকে বেশি সংখ্যা না ওঠার সম্ভাব্যতা কত? তার 4-এর থেকে বেশি সংখ্যা না ওঠার সম্ভাব্যতা কত? চারের থেকে বেশি সংখ্যা না ওঠার সম্ভাব্যতা কত? তার মানে চাইছে কি ওই না ওঠার সম্ভাব্যতাটাই চাইছে। তাহলে 4-এর থেকে বেশি সংখ্যা 5 আর 6, ঠিক একদম তাই। তাহলে 4-এর থেকে বেশি সংখ্যা, তাহলে এটা লিখে নিতে হবে যে 4-এর থেকে বেশি সংখ্যা হলো 5 এবং 6। অর্থাৎ দুটো, অর্থাৎ দুটি। 5 এবং 6 মানে দুটি, 4-এর থেকে বেশি সংখ্যা মাত্র দুটি, 5 আর 6। তারপরে লিখে নিতে হবে 4-এর থেকে বেশি সংখ্যা না ওঠার ক্ষেত্র, 4-এর থেকে বেশি সংখ্যা না ওঠার ক্ষেত্র চারটি। 4-এর থেকে বেশি সংখ্যা না ওঠার ক্ষেত্র 4টি, ব্র্যাকেটে 1, 2, 3 আর 4। 4-এর থেকে বেশি উঠবে না বলেছে, তাহলে 4 অবধি বলতে হবে আমাকে, 1, 2, 3 আর 4। তাহলে 4-এর থেকে বেশি সংখ্যা না ওঠার ক্ষেত্র 1, 2, 3, 4, অর্থাৎ 4টি। তারপরে কি লিখতে হবে? প্রতিকূল ফল ইজিক্যাল টু 4, কারণ 4-এর থেকে বেশি সংখ্যা না ওঠার সম্ভাবনা চেয়েছে। তাহলে প্রতিকূল ফল ইজিক্যাল টু 4, মোট ঘটনা ইজিক্যাল টু 6। প্রতিকূল ফল ইজিক্যাল টু 4, মোট ঘটনা ইজিক্যাল টু 6। মোট ঘটনা ইজিক্যাল টু 6 লিখে ব্র্যাকেটে লিখে নিতে হবে যেহেতু একটি মুদ্রার 6টি দিক। লুডোর গুটির, হ্যাঁ সরি, যেহেতু একটি লুডোর গুটির 6টি দিক, যেহেতু একটি লুডোর গুটির 6টি দিক। অ্যান্সার, অ্যান্সার মানে হচ্ছে পুরো প্রশ্নটা লিখে আমরা উত্তর লিখি। তাহলে প্রশ্নটা যেটা চেয়েছে সেটা হচ্ছে একটি লুডোর গুটিকে একবার দান দিলে তার 4-এর থেকে বেশি সংখ্যা না ওঠার সম্ভাব্যতা 4/6, কাটাকুটি করে 2/3। আচ্ছা হলো, তাহলে এবারে পরের প্রশ্ন যে এক বান্ডিল তাস থেকে একটি তাস টেনে নিলে সেটির টেক্কা না হওয়ার সম্ভাব্যতা কত?
সেটির টেক্কা না হওয়ার সম্ভাব্যতা কত? টেক্কা না হওয়ার সম্ভাব্যতা বলেছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি লিখবো? লিখবো এক বান্ডিল তাসে টেক্কা থাকে 4টি। এক বান্ডিল তাসে টেক্কা থাকে 4টি। বা টেক্কা না হওয়ার সম্ভাব্যতা মানে টেক্কা যদি বাদ দিই তাহলে কি হয়? তারপরে ওই জন্য লিখবো যে টেক্কা হওয়ার প্রতিকূল ক্ষেত্র হলো, টেক্কা হওয়ার প্রতিকূল ক্ষেত্র হলো টেক্কা হওয়ার প্রতিকূল ক্ষেত্র হলো, অনুকূল ক্ষেত্র নয়, প্রতিকূল ক্ষেত্র বলেছে। মানে তাহলে টেক্কাটাকে বাদ দিতে হবে তাস থেকে। 52 মাইনাস 4, 52 মাইনাস 4 ইজিক্যাল টু 48। 52 মাইনাস 4 ইজিক্যাল টু 48। হলো, এই অবধি হলো। এবারে লিখতে হবে প্রতিকূল ফল, প্রতিকূল ফল ইজিক্যাল টু 48। মোট ঘটনা ইজিক্যাল টু 52। মোট ঘটনা ইজিক্যাল টু 52 ব্র্যাকেটে যেহেতু এক বান্ডিল তাসে মোট 52টি তাস থাকে, ব্র্যাকেটে লিখে নিতে হবে যেহেতু এক বান্ডিল তাসে মোট 52টি তাস থাকে। তারপরে লিখবো কি P ইজিক্যাল টু ইউ বাই টি, এভাবে লিখে নেব যে সম্ভাব্যতার সূত্র অনুসারে P ইজিক্যাল টু ইউ বাই টি। আচ্ছা, আগের যে আমরা লুডোর ঘুটির অঙ্কটা করলাম সেখানেও কিন্তু আমরা এটা লিখে নেব, এটা আমার বলা হয়নি। আর আগের লুডোর ঘুটির অঙ্কটা তো আমরা লিখে নেব, P ইজিক্যাল টু ইউ বাই টি কথাটা লিখে নেব। P ইজিক্যাল টু ইউ বাই টি ইজিক্যাল টু আগেরটা বলছি আজকে, এখন লুডোর গুটিটা বলছি আগে। তো সেখানে আমরা কিন্তু লিখে নেব যে P ইজিক্যাল টু ইউ বাই টি, ওখানে আমরা লিখে নেব যেটা বলছিলাম যে মানে ওই 4-এর থেকে বেশি সংখ্যা না ওঠার ক্ষেত্র সেটা হচ্ছে 4। হ্যাঁ, আর প্রতিকূল তার মানে লিখে নেব যে প্রতিকূল ফল 4 আর মোট বিকল্প বা মোট ঘটনা হচ্ছে 6, এগুলো আমরা লিখে নেব। তারপরেই কিন্তু আমরা এটা লিখব যে সম্ভাব্যতা সূত্র অনুসারে অর্থাৎ P ইজিক্যাল টু ইউ বাই টি, তারপরে আবার ইজিক্যাল টু দিয়ে লিখব 4/6, ওখানেই কাটাকুটি করে লিখব ইজিক্যাল টু 2/3। 4/6 ইজিক্যাল টু 2/3। তারপরে আমরা অ্যান্সার বলে আবার পুরোটা লিখব। আর এখানেও সেরকম আমরা লিখে নেব যে ওই যখন আমরা লিখলাম যে প্রতিকূল ফল 48, মোট ঘটনা 52, এটা আমরা লেখার পরে আবার আমরা লিখে নেব এখন সম্ভাব্যতার সূত্র P ইজিক্যাল টু P ইজিক্যাল টু ইউ বাই টি অনুসারে, এখন সম্ভাব্যতার সূত্র P ইজিক্যাল টু ইউ বাই টি অনুসারে 48/52 কাটাকুটি করে 12/13, 48/52 কাটাকুটি করে 12/13 হলো। এবারে অ্যান্সার বলে আবার পুরোটা লিখতে হবে, প্রশ্নটা তুলেই অ্যান্সারটা লিখতে হবে।
এক বান্ডিল তাস থেকে একটি তাস টেনে নিলে সেটি টেক্কার না হওয়ার সম্ভাব্যতা 12/13। এভাবে লিখতে হবে। আচ্ছা, এবারে আমরা চলে যাই সম্ভাব্যতার গুণের সূত্র। আচ্ছা, গুণের সূত্র মানে হচ্ছে যে যখন আমরা দেখি যে এটা এবং ওটা ঘটা, দুটো ঘটনা একসাথে ঘটছে, হ্যাঁ, এখন এতক্ষণ আমরা একটা ঘটনা করে করে দেখছিলাম। এবার যখন আমরা এরকমও তো দেখি যে এটা ঘটা এবং ওটা ঘটা, মানে দুটো ঘটনা যখন পরপর ঘটছে, কি তিনটে ঘটনা পরপর ঘটছে, কি চারটে ঘটনা পরপর ঘটছে, তখন আমরা কি করছি যে এটা এবং এটা এবং এটা, তখন যদি আমরা সেটাকে এবং দিয়ে সেটাকে যদি যোগ করি, তাহলে ওই এবং বোঝাতে আসলে আমরা গুণ ব্যবহার করি। কেমন? যে এটা এই ঘটনা এবং ওই ঘটনা এবং ওই ঘটনা, এটাকে বোঝাতে আমরা গুণের সূত্র তখন আমরা প্রয়োগ করব। মানে এটা হচ্ছে জটিল ঘটনার একসাথে ঘটার ক্ষেত্রে প্রথমে আমরা শিখব গুণের সূত্র, তারপরে আমরা শিখব যোগের সূত্র। তো আজকে আমরা প্রথমে গুণের সূত্রটা শিখে নিই, যোগের সূত্র আজকে আর শেখা হবে না, যোগের সূত্র আবার পরে। তো গুণের সূত্রটা আগে আমরা দেখি। তো আমরা লিখে নিই গুণের সূত্রটা কি। এইটা হচ্ছে গুণের সূত্র, দেখা যাচ্ছে নিচেরটা কিন্তু গুণের সূত্র। হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি লিখেছি? পি এ এন্ড বি, পি ফার্স্ট ব্র্যাকেটে এ এন্ড বি ইজ ইকাল টু পি এ এন্ড পি এ ইন্টু পি বি। পি এ এন্ড বি মানে হচ্ছে পি এ ইন্টু পি বি। তো এইভাবে হচ্ছে গুণের সূত্রকে ব্যাখ্যা করা হয়েছে, গুণের সূত্রকে বলা হয়েছে। এবার একটা অঙ্ক দিলেই বোঝা যাবে যে কিভাবে গুণের সূত্রটা প্রয়োগ করা হচ্ছে। ম্যাম আর একবার বলবেন ম্যাম। এই যে গুণের সূত্র, এই যে গুণের সূত্র এবং দিয়ে থাকলেই, মানে যখন জটিল ঘটনাকে যখন আমি বোঝাচ্ছি এবং যখন আমি এবং দিয়ে বোঝাচ্ছি যে এই ঘটনাটা এবং ওই ঘটনাটা এবং ওই ঘটনাটা, তখন আমি এইসব ক্ষেত্রে আমরা গুণের সূত্র ব্যবহার করি। এবং কথাটা বলা না থাকলেও, ধরা যাক এবং কথাটা বলা নেই, তখন আমাদের কিন্তু এটা বুঝে নিতে হবে যে এক্ষেত্রে এবংটাই চেয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের গুণের সূত্রটাই প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে গুণের সূত্র, দেখা যাচ্ছে তো? কি আরেকবার বলতে বললি সাবিকুন? তো হ্যাঁ ম্যাম, তখন ঝাপসা লাগছিল তাই বুঝতে পারছিলাম না। এখন দেখা যাচ্ছে? লিখেছিস? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এই সূত্রটার বক্তব্য কি, সূত্রটার ব্যাখ্যাটা কি, যেটা বলতে যাচ্ছিলাম যে সূত্রটার ব্যাখ্যাটা কি। বলছে যে দুটো ঘটনা, স্বতন্ত্র ঘটনা, ধরা যাক এ ঘটনা আর বি ঘটনা, এই দুটো ঘটনার আলাদাভাবে সম্ভাব্যতা আমি নির্ণয় করব, করার পরে দুটো ঘটনাকে একসাথে গুণ করে দেব, তাহলে হয়ে গেল টোটাল জটিল ঘটনাটার সম্ভাব্যতা নির্ণয়। তার মানে কি, দুটো ঘটনার সম্ভাব্যতা যখন নির্ণয় করতে দেবে, তখন আলাদা আলাদা করে প্রথমে এ ঘটনার সম্ভাব্যতা আমি নির্ণয় করে নিলাম, তারপরে বি ঘটনার সম্ভাব্যতা আমি নির্ণয় করে নিলাম, তারপরে দুটো ঘটনাকে একসাথে তাদের মাঝখানে গুণ চিহ্ন দিয়ে তাদেরকে গুণ করে তাদের টোটাল সম্ভাব্যতাটা আমি
নির্ণয় করব। তো এটা একটা অঙ্ক দিলে সেটা বোঝা যাবে। বলছে কি যে একটি মুদ্রাকে দুবার ছুড়লে, সবাই লিখে নে, একটি মুদ্রাকে দুবার ছুড়লে দুবারই দুবারই হেড ওঠার সম্ভাব্যতা কত? দুবারই হেড ওঠার সম্ভাব্যতা কত? আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, একটু বলে নি, সেটা হচ্ছে যে ধরা যাক দুটো ঘটনা নয়, সেখানে তিনটে ঘটনা আছে, চারটে ঘটনা আছে, তখন আমরা কি করব? পিএ ইন্টু পিবি ইন্টু পিসি ইন্টু পিডি এভাবে মানে গুণ করে করে যাব। মানে প্রথম ঘটনাটাকে পিএ বলবো, দ্বিতীয় ঘটনাটাকে পিবি বলবো, তৃতীয় ঘটনাটাকে পিসি বলবো, চতুর্থ ঘটনাটাকে পিডি বলবো, এভাবে মানে প্রথম প্রবাবিলিটি, পিএ মানে হচ্ছে প্রথম প্রবাবিলিটি, পিবি মানে হচ্ছে দ্বিতীয় প্রবাবিলিটি মানে দ্বিতীয় প্রবাবল ঘটনা, পিএ মানে হচ্ছে প্রথম প্রবাবল ঘটনা, পিবি মানে হচ্ছে দ্বিতীয় প্রবাবল ঘটনা, পিসি মানে হচ্ছে তৃতীয় প্রবাবল ঘটনা। এইভাবে অনেক ঘটনা থাকলে সেগুলোকে আমরা প্রথমে সেগুলোকে নির্ণয় করে নেব, আগে বার করে নেব, তারপরে সেগুলোকে একসাথে গুণ করে আমরা টোটাল জটিল ঘটনাটার সম্ভাব্যতা নির্ণয় করব। তো তাহলে কি হচ্ছে ব্যাপারটা, যখন বলছি যে একটি মুদ্রাকে দুবার ছুড়লে দুবারই হেড ওঠার সম্ভাব্যতা কত, যখন এভাবে বলা হচ্ছে, বিষয়টা তো সোজা কিছু না, কিন্তু লিখতে হবে, হ্যাঁ, লিখে করতে হবে। তো আমরা কি লিখবো প্রথমে? আমরা লিখবো প্রথমে লিখবো যে হেড ওঠার অনুকূল ফল, প্রথমে লিখবো যে একটি মুদ্রাকে ছুড়লে প্রথমবার ছুড়লে লিখবো, একটি মুদ্রাকে প্রথমবার ছুড়লে হেড ওঠার অনুকূল ফল ইজিক্যাল টু 1 ব্র্যাকেটে যেহেতু, হ্যাঁ এভাবে লিখে নেব, একটি মুদ্রাকে একবার ছুড়লে, সরি একটি প্রথমবার আর দ্বিতীয়বার বলেছে তো, তাহলে এভাবে লিখবো, একটি মুদ্রাকে প্রথমবার ছুড়লে তার হেড ওঠার অনুকূল ফল ইজিক্যাল টু 1। যেহেতু ব্র্যাকেটে লিখে নেব, যেহেতু হেড থাকে একটি দিকে, তারপরে লিখব মোট বিকল্প বা মোট ঘটনা, লিখব মোট ঘটনা ইজিক্যাল টু 2 ব্র্যাকেটে যেহেতু একটি মুদ্রার দুটি দিক, তারপরে কি লিখব, প্রথমবার মুদ্রাটির হেড পড়ার সম্ভাব্যতা, প্রথমবার মুদ্রাটি ছুঁড়লে তার হেড পড়ার সম্ভাব্যতা, তারপরে আবার লিখব যে প্রথমবার মুদ্রাটি ছুঁড়লে তার হেড পড়ার সম্ভাব্যতা P is equal to F by T
is equal to 1/2. P is equal to F by T is equal to 1/2. ম্যাম কি বললেন পি? হ্যাঁ, P is equal to F by T বললাম, সমবতার সূত্রটা বললাম। অনুকূল ঘটনা বাই মোট বিকল্প। কিছু কঠিন কিছু বলিনি তো, একই জিনিস বলছি তো। জাকিয়া কি হলো? কথাটা কাটা কাটা আসলো তো তাই বুঝতে পারিনি। আচ্ছা, কিচ্ছু কঠিন বলছি না, কিচ্ছু কঠিন বলছি না, সবটাই আগেও করিয়েছি, সেই জিনিসই বলছি। সুতরাং এমন কিচ্ছু বলছি না, এগুলো তোরাও লিখে নিতে পারিস। আমি শুধু লিখিয়ে একটু প্র্যাকটিস করিয়ে দিচ্ছি এই কারণে, যাতে পরে কোনো অসুবিধা না হয়। এগুলো তোরা লিখতে পারবি না, তোরাও লিখে করতে পারবি, তো কিছুই না এগুলো। এখানে তো কোনো সমস্যা নেই, যে প্রথম যে সমাবতাগুলো সেখানে কোনো সমস্যা নেই। পরের দিকে যখন সমাবতার অঙ্কগুলো একটু বড় হয় তখন সেক্ষেত্রে প্রয়োজন হয়, এগুলো তো কোনো অসুবিধা নেই। P is equal to F by T বা is equal to 1/2. ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এইভাবে এটার পাশে একটা PA লিখে নে, কারণ এটা ফার্স্ট প্রবাবল ঘটনা। দুবার পড়ার কথা বলেছে তো, এটা বললে সুবিধা হবে তোদের জন্য, ওই জন্য বলছি। এটা পাশে একটা এরকম একটা ব্র্যাকেটের ভেতরে, মানে একটা এরকম আমি একটা ব্র্যাকেট দিয়েছি, এরকম ব্র্যাকেটের ভেতরে PA কথাটা লিখে নে। এইটার পাশে এই যে তোরা লিখলি এক্ষুনি, সেই লিখলি না P is equal to F by T by 1/2, তার পাশে আবার PA কথাটা এখন লিখে নে। কেন PA টা লিখতে বলছি? কারণ একটু আগে আমি গুণের সূত্র শিখালাম, ওই জন্য। ম্যাম লিখেছিস? হ্যাঁ ম্যাম, বলছি এটাকে ম্যাম ব্র্যাকেট করা হচ্ছে কেন? মানে এটা প্রবাবিলিটির সাথে, এটা তো ফার্স্ট প্রবাবিলিটি, ঠিক আছে? যে তুই কি শুধু PA লিখতে চাইছিস, শুধু এরকম PA এরকম রাখতে চাইছিস? এটা ফার্স্ট প্রবাবল ঘটনা বোঝানোর জন্য PAটাকে একটা ব্র্যাকেটে এটাকে একটা ব্র্যাকেটে রাখছি। ফার্স্ট প্রবাবল ঘটনা, প্রবাবিলিটি, এবং এটা ফার্স্ট প্রবাবিলিটি। এখানে তো দুটো ঘটনার কথা বলা হচ্ছে, সেই জন্য এটাকে একটা ব্র্যাকেটে রাখছি। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। তোর বইতে যদি PA কোনো ব্র্যাকেট না থাকে, মানে সমীর চক্রবর্তীর বইতে যদি PA ব্র্যাকেট না থাকে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ব্র্যাকেট না হলেও হবে, অসুবিধা নেই। কিন্তু এটা জাস্ট একটা এই ফার্স্ট প্রবাবল ঘটনা, তো PA ইন্টু PB এভাবে লিখলে ভালো হয় বলে আমি এভাবে লিখলাম, ঠিক আছে? না লিখলেও হবে, এটা ফার্স্ট প্রবাবল ঘটনা। আচ্ছা, এবারে তোরা লেখ, দ্বিতীয়বার মুদ্রাটিকে ছুড়লে তারপরে আবার লেখ। দুবার মুদ্রাটিকে ছোড়ার কথা বলা হয়েছে তো, তাই আবার ওটা লিখতে হবে। দ্বিতীয়বার মুদ্রাটিকে ছুড়লে তার হেড পড়ার অনুকূল ফল 1, মোট বিকল্প বা মোট ঘটনা ইজ ইকুয়াল টু 2। ওই একইভাবেই লিখতে হবে সবটা। দ্বিতীয়বার মুদ্রাটিকে ছুড়লে তার হেড পড়ার অনুকূল ফল 1, মোট বিকল্প বা মোট ঘটনা 2, মোট ঘটনা ইজ ইকুয়াল টু 2। তারপরে লিখতে হবে দ্বিতীয়বার মুদ্রাটির হেড পড়ার সম্ভাব্যতা, দ্বিতীয়বার মুদ্রাটির হেড পড়ার সম্ভাব্যতা P is equal to F by T। দ্বিতীয়বার মুদ্রাটির হেড পড়ার সম্ভাব্যতা P is equal to F by T is equal to 1/2। P is equal to F by T is equal to 1/2 লিখে আবার পাশে এরকম PB বলে লেখ। ওটা ফার্স্ট প্রবাবল ঘটনা হলো, এটা সেকেন্ড প্রবাবল ঘটনা হলো। ফার্স্ট প্রবাবল ঘটনা, এটা সেকেন্ড প্রবাবল ঘটনা।
এভাবে আমি পিবি লিখতে বলছি, মানে ওই পুরোটাকে লিখে আমি পাশে আবার পিবি কথাটা লিখতে বলছি। লিখেছি সবাই পিবি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তাহলে এটা করতে সুবিধা হবে। তারপরে লেখ অতএব দুবারই, তারপরে আবার পরের লাইনে লেখ দুবারই অর্থাৎ প্রথমবার এবং দ্বিতীয়বার, দুবারই অর্থাৎ প্রথমবার এবং দ্বিতীয়বার হেড ওঠার সম্ভাব্যতা 1/2 ইন্টু 1/2 ইজিক্যাল টু 1/4। না, তার আগে লিখে নে, সরি, এভাবে লিখে নে প্রথমবার এবং দ্বিতীয়বার হেড ওঠার সম্ভাব্যতা দুবারই অর্থাৎ প্রথমবার এবং দ্বিতীয়বার হেড ওঠার সম্ভাব্যতা পিএ ইন্টু পিবি, এটা লিখে নে পিএ ইন্টু পিবি পিএ ইন্টু পিবি ইজিক্যাল টু 1/2 এভাবে লিখে নে পিএ ইন্টু পিবি ইজিক্যাল টু পিএবি, পিএ অ্যান্ড বি, পিএ ইন্টু পিবি ইজিক্যাল টু পিএ অ্যান্ড বি, বা পিএ অ্যান্ড বিটা লিখতে হবে না, একটা কাজ করে এভাবে লেখ পিএ ইন্টু পিবি, তারপরে ইজিক্যাল টু দিয়ে লেখ 1/2 ইন্টু 1/2 ইজিক্যাল টু 1/4। তার মানে কি সম্ভাব্যতার সূত্রগুলোকে লিখে অ্যান্সারটা লেখা হলো। কারণ সম্ভাব্যতার এমনি যে সূত্র সেগুলো আমরা শিখলাম, মানে যেখানে ফেভারেবল ঘটনা, আনফেভারেবল ঘটনা, মানে সম্ভাব্যতার যেটা অনুকূল ফল এবং যেটা প্রতিকূল ফল, এইভাবে যে সূত্রগুলো রয়েছে সেগুলো তো শিখলাম। এবারে আমরা তার সঙ্গে গুণের সূত্রটাও শিখলাম। তাহলে গুণের সূত্রটা ঢোকাবো কি করে? ওই যেটা অনুকূল ফল যে সূত্রটা, সেই সূত্রটাও থাকবে, তারপরে আমরা গুণের সূত্রটাও লিখবো। যখন দুটোকে একসাথে গুণ করব তখন গুণের সূত্রটাও লিখবো, লিখে তারপরে দুটোকে একসাথে গুণ করব। পিএ ইন্টু পিবি ইজিক্যাল টু 1/2 ইন্টু 1/2 ইজিক্যাল টু 1/4। এবারে অ্যান্সার বলে লেখ একটি মুদ্রাকে দুবার ছুড়লে দুবারই হেড ওঠার সম্ভাব্যতা 1/4। একটি মুদ্রাকে দুবার ছুড়লে দুবারই হেড ওঠার সম্ভাব্যতা 1/4। ম্যাম। হ্যাঁ ম্যাম প্রথমবার ম্যাম যখন আমরা মুদ্রাটি ছোড়া এরকম লিখেছিলাম, ব্র্যাকেট গুলো সেকেন্ড বার কি লিখতে হবে? ব্র্যাকেট গুলো কোন ব্র্যাকেট গুলো? ওই ম্যাম প্রথমবার মুদ্রাটির পাশে ম্যাম ব্র্যাকেটে লিখেছিলাম না যেগুলো, মানে দ্বিতীয়বার যখন লিখবো ম্যাম তখন কি ব্র্যাকেট গুলো লিখবো? লিখে দিলে ভালো হয়, যদিও একই কথা রিপিট হচ্ছে, কিন্তু লিখে দিলে ভালো হয়। আচ্ছা। যেহেতু একটি মুদ্রার দুটি দিক, এই কথাগুলো লিখে দিলে ভালো হয়। লিখে না করলে পুরো নাম্বার পাওয়া যাবে না। হ্যাঁ, সম্ভাব্যতার যে অঙ্কে যে নাম্বার থাকবে সবটাই না একটু লিখে করতে হবে। বিষয়টা কিচ্ছু না, কিন্তু লিখে করতে হবে। তাহলে অ্যান্সার হলো কি একটি মুদ্রাকে দুবার ছুড়লে দুবারই হেড ওঠার সম্ভাব্যতা 1/4। আচ্ছা, এবারে পরেরটা দেখে নে। এই পরেরটা অবধি আজকে তো আর টাইম নেই, তাহলে পরেরটা অবধি থাকবে। একটি মুদ্রাকে তিনবার ছুড়লে তিনবারই টেল পাওয়ার সম্ভাব্যতা কত? একটি মুদ্রাকে তিনবার ছুড়লে তিনবারই টেল পাওয়ার সম্ভাব্যতা কত?
ওই একইভাবে লিখতে হবে। আমি আর লেখাটা ওইভাবে লিখিয়ে দিচ্ছি না, কারণ আমি জানি তোরা পারবি। প্রথমবার এবার ওই একইভাবেই লিখতে হবে। একটি মুদ্রাকে 3 বার বলেছে, তাহলে প্রথমে লিখবো প্রথমবার একটি মুদ্রাকে ছুড়লে প্রথমবার, হ্যাঁ কোশ্চেনটা আরেকবার বলুন। একটি মুদ্রাকে 3 বার ছুড়লে 3 বারই টেল পাওয়ার সম্ভাবনা কত? 3 বারই টেল পাওয়ার সম্ভাবনা কত? এই বিষয়গুলো আরো একটা সহজ পদ্ধতি আছে, সেটা আমরা কালকে শিখব। যে গুণের সূত্র না দিয়ে আমরা একটু অন্যভাবেও এই ধরনের ঘটনার সম্ভাব্যতাটাকে নির্ণয় করতে পারি। মানে অনেকটা ওই ট্রুথ টেবিল যেভাবে আমরা করেছিলাম, ঠিক ওইভাবেই হেড টেল লিখে আমরা বিষয়গুলোকে একটু সহজভাবে করে নিতে পারি। তো ঠিক আছে, সেটা আমরা কালকে শিখবো। আজকে আমরা এই অবধি রাখবো। একটি মুদ্রাকে 3 বার ছুড়লে 3 বারই টেল পাওয়ার সম্ভাবনা কত? তাহলে লিখবো প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার বলেই লিখতে হবে, একইভাবে লিখতে হবে। লিখবো যে প্রথমবার মুদ্রাটি ছুড়লে তার টেল পাওয়ার অনুকূল ফল ইজিক্যাল টু 1, মোট ঘটনা ইজিক্যাল টু 2। প্রথমবার মুদ্রাটিকে ছুড়লে তার টেল পাওয়ার অনুকূল ফল ইজিক্যাল টু 1, মোট ঘটনা ইজিক্যাল টু 2। সম্ভাব্যতার সূত্র অনুসারে পি ইজিক্যাল টু এফ বাই টি অনুসারে, মানে ওভাবে লিখবো যে পি ইজিক্যাল টু এফ বাই টি ইজিক্যাল টু 1/2। ব্র্যাকেটে লিখে নেব পি এ, ব্র্যাকেটে লিখে নেব পি এ। তার আগে লিখে নেব প্রথমবার টেল পাওয়ার সম্ভাব্যতা। তার আগে ওটা লিখে নেব যে প্রথমবার টেল পাওয়ার সম্ভাব্যতা হলো বলে একটা হাইফেন দিয়ে লিখবো পি ইজিক্যাল টু এফ বাই টি ইজিক্যাল টু 1/2। কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে প্রথমবার টেল পাওয়ার সম্ভাব্যতা। আর তার পাশে আবার একটা ব্র্যাকেট করে লিখে নেব পি এ, কারণ কি এটা ফার্স্ট প্রবাবল ঘটনা হলো। একইভাবে লিখবো দ্বিতীয়বার টেল পাওয়ার সম্ভাব্যতা, ওই একইভাবে যা প্রথমবার লিখেছি তাই লিখতে হবে। দ্বিতীয়বার টেল পাওয়ার সম্ভাব্যতা, তারপরে লিখবো তৃতীয়বার টেল পাওয়ার সম্ভাব্যতা, তারপরে শেষে কি লিখবো 3 বারই ওই একইভাবে সমস্তটা করার পরে শেষে লিখবো যে এখন প্রথমবার এবং দ্বিতীয়বার এবং তৃতীয়বার টেল পাওয়ার সম্ভাব্যতা পি এ ইন্টু পিবি ইন্টু পিসি ইজিক্যাল টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2 ইজিক্যাল টু 1/8। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এখানে তো না বোঝার কিচ্ছু নেই। তাহলে লিখে নেব একটি মুদ্রাকে অ্যান্সার বলে, আবার একটা অ্যান্সার বলে লিখতেই হবে। অ্যান্সার বলে লিখবো যে একটি মুদ্রাকে 3 বার ছুড়লে 3 বারই টেল পাওয়ার সম্ভাব্যতা 1/8। ঠিক আছে, তো এইভাবে করা যেতে পারে। আবার অনেক সময় বিষয়গুলো আরো বেশি জটিল হয়ে গেলে তখন এইভাবে এই গুণের সূত্র অ্যাপ্লাই এইভাবে না করে একটু অন্যভাবেও করা যেতে পারে, যেটা আমি বললামই। তো সেইটা আমরা কালকে শিখে নেব। ঠিক আছে, মানে অনেকটা ট্রুথ টেবিলের মতো করে কিভাবে হেড টেল লিখে করা যেতে পারে, তো সেইটা আমরা কালকে শিখব। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি। হ্যাঁ ম্যাম।